আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার সাথে লাইভে সংযুক্ত হচ্ছেন সবাইকে রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের আজকের যেই প্রথম হেডলাইনটা দেখি আপনি বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে আলোচনা হবে বা কি বিষয়ে আমরা আজকে লাইভে আসছি। যারা আমাদের সাথে সংযুক্ত হবেন আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। আলোচনাটা আমাদের ভালো হবে। কারণ হলো আপনারা সংযুক্ত থাকলে আমাদের আলোচনা ভালো আসে। কারো কোনো কমেন্টস থাকলে আমাদেরকে বলতে পারেন এবং কমেন্টস করতে পারেন, এবং কে কোথা থেকে দেখছেন, কে কোথায় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আশা করি আপনারা কমেন্টস করবেন। আমরা আলোচনায় দেখি আমাদের আজকে মূল আলোচনাটাই আসছে যে ছাত্র সমাজ কোন দিকে যাচ্ছে। আমরা সবাই বর্তমানে অবগত আছি, আর আমার সাথে যারা সংযুক্ত হচ্ছে বিশেষ করে মেজরিটি পার্সনই ছাত্র সংশ্লিষ্ট, কেউ অভিভাবক, কেউ টিচার, কেউ ছাত্রছাত্রী, কেউ বা ছাত্রছাত্রীর রিলেশন, ভাই বন্ধু, এরকম অনেকে আছেন। তো সেই ক্ষেত্রে আমরা আজকে আলোচনায় আসলে আমরা বুঝতে পারবো যে আজকে আমরা কে কোথায় আছি, কি অবস্থায় আছি। বর্তমান অবস্থায় ছাত্রদেরকে নিয়ে আমরা সবাই একটা দুশ্চিন্তার ভিতরে আছি। পুরো জাতিটাই কিন্তু দুশ্চিন্তার ভিতরে আছে। এখন আপনি যদি বলেন যে একজন গার্ডিয়ান দুশ্চিন্তায় আছে তার সন্তান নিয়ে, হতে পারে। একজন শিক্ষক তার ছাত্রকে নিয়ে দুশ্চিন্তায় আছে, ঠিক তেমনি একটি দেশের প্রধান যিনি, তিনি পুরো ছাত্র সমাজ নিয়ে চিন্তায় থাকেন, কখন যেন কি হয়ে যায়। দেশের এই অবস্থাতে আমরা স্বাধীনতার 53 বছর অতিবাহিত হতে যাচ্ছে। 1971 সালে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে একটা জাতিগত সেপারেশন আমরা পেয়েছি বাঙালি জাতি হিসেবে। তো তখন থেকে আমরা কিন্তু হাঁটি হাঁটি পা করি, স্বাধীনতার 53 বছর চলে আসছে। লেখাপড়ার আমূল পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, পৃথিবীর পরিবর্তন হয়েছে। পৃথিবী তার এখন যে অবস্থায় আছে, হয়তোবা পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে। এই যে বিষয়টা আমরা আলোচনা করতেছি, যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই কমেন্টস করবেন, এবং কোনো বিষয় জানতে চাইলে কমেন্টস করবেন, অথবা যদি কোনো পরামর্শ থাকে দিতে পারেন। কারণ ছাত্র সমাজ নিয়ে এখন সবাই একটা দুশ্চিন্তার ভিতরে আছে। আমরা সবাই ছাত্র। আমি এখনো আমাকে 24 ঘন্টার ভিতরে একটা সময়ে লেখাপড়া করতে হয়। ছাত্রদের অভ্যাস তো লেখাপড়ার সাথে সংশ্লিষ্ট থাকা, সংযুক্ত থাকা। তো সেক্ষেত্রে আমরা বলবো আজকে ছাত্র সমাজ নিয়ে সারা বাংলাদেশ একটা বিশাল একটা দুশ্চিন্তার ভিতরে পড়ে গেছে। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা অনুভব করেছেন। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বা একটি দেশের মূল ভিত্তি স্থাপনের জন্য, একটি দেশকে একটা সুন্দর কাঠামোতে নেওয়ার জন্য ছাত্রদের ভূমিকা অনেক, সীমাহীন ভূমিকা। এটা আপনি
সেই স্বাধীনতার প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত 1947 সাল থেকে আমরা যদি আলোচনা করি, অনেক সময় লাগবে, আমরা তো আলোচনা করব না। 52 ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল, 66 আন্দোলনে ছিল, 69 গণ অভ্যুত্থানে ছাত্রদের অবদান ছিল, 71 ছাত্রদের অবদান ছিল, 90 গণ অভ্যুত্থানও ছাত্রদের অবদান ছিল। প্রত্যেকটা ক্ষেত্রেই ছাত্রদের অবদান অনস্বীকার্য। অর্থাৎ একটি দেশ যখন ক্লান্তি লগ্নে চলে আসে, একটা দেশ যখন একটা মানে ক্লান্তি, অর্থাৎ এমন একটা সীমানায় চলে আসে যেখান থেকে আর ব্যাক করার কোনো সুযোগ থাকে না, তখনই কিন্তু ছাত্ররা কাণ্ডারি হয়ে দাঁড়িয়ে যায়। ইট ইজ ভেরি এসেনশিয়াল টু বিল্ড দ্য কান্ট্রি বাই স্টুডেন্ট। এটা কিন্তু ভেরি এসেনশিয়াল। এটা একটা মূল স্তম্ভ থাকে, একটা অধিকার থাকে, অথবা একটা দাবি থাকে। এখন সেই দাবিটা রাষ্ট্রের প্রয়োজনে, একটা জাতির প্রয়োজনে, একটা জাতিকে স্টাবলিশড করার জন্য, বা একটা জাতি প্রথাকে কারো কাছ থেকে, কারো শোষণের হাত থেকে রক্ষা করার জন্য সাধারণত আমাদের এই ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য। ছাত্ররাই এই দেশকে মানে গড়ে নিয়ে আসার জন্য বিভিন্ন সময় আমরা দেখছি যে এই সমাজ ব্যবস্থাপনায় ছাত্ররা বিশেষ ভূমিকা রেখেছে। যখনই দেশে মহামারী আসে, দেশে যখনই বিভিন্ন ধরনের ক্রাইসিস মোমেন্ট ক্রিয়েট হয়, তখনই দেখা গেছে যে ছাত্ররা বিশেষ ভূমিকা পালন করে থাকে। কিন্তু এই যুগে এসে, অর্থাৎ প্রযুক্তির যুগে এসে, এই মডার্ন যুগে এসে ছাত্রদের বিভিন্ন কার্যকলাপে, বিভিন্ন ভাবে, অর্থাৎ বিভিন্ন মতানৈক্যের কারণে আজকে ছাত্র সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে। 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়েছে, তখন বাংলাদেশের প্রত্যেক ছাত্র তার একটা স্তম্ভে দাঁড়িয়ে গেছে, বাংলা ভাষা চাই। 66 6 দফা আন্দোলনে ছাত্ররা বিশেষ ভূমিকা রেখেছে, তারা সে অধিকার আদায় করে নিয়ে আসছে। 69 গণ অভ্যুত্থানে সেম এরা অধিকার নিয়ে আসছে। 71 ঠিক একইভাবে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য বিশেষ ভূমিকা রেখেছে। কিন্তু তখন এক মন সারা বাংলাদেশের ছাত্ররা একভাবেই ছিল, একটা সিদ্ধান্তেই ছিল। কিন্তু এই মডার্ন যুগে এসে যেই সময়ে বিশ্ব প্রত্যেকটা রাষ্ট্র তার অস্তিত্ব রক্ষা করার জন্য লড়াই করতেছে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র যখন তার অর্থনীতি নিয়ে বিশাল হেজিটেশনে পড়ে আছে, যে সময় বিশ্বের প্রত্যেকটা মানুষ তার মুখের অন্ন গুছানোর জন্য 24 ঘন্টা ফাইট করতেছে, যে সময়টায় বিশ্বের প্রত্যেকটা মানুষ তার কনফিডেন্সিয়াল রেসিডেন্স চাচ্ছে, ঠিক সেই সময়টা এসে বিজ্ঞানের এই বিশাল অপটিক্যাল জেনারেশনে এসে এই ছাত্র সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বিচ্ছিন্নতা একটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এবং খুবই খারাপ সংবাদ বলে নিয়ে আসে। কারণ হলো, আমরা 1947 থেকে যদি ইতিহাস নিয়ে আলোচনা করি, তখন দেখেছি একটা দাবি সকল ছাত্র একটা দাবি করত, সকল ছাত্ররা ওই দাবির উপরে অবিচল থাকতো, হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকতো। কিন্তু এখন আমরা দেখতেছি যে সাধারণত ছাত্ররা এক এক সময় এক একভাবে ছোট ক্ষুদ্র নগণ্য জিনিস নিয়ে এক একটা দাবি তোলে, যা আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার এটার বিলুপ্ত হয়ে যায়।
একদিন বা 2 দিনের মধ্যে একটা দাবি মানে তার কোনো অস্তিত্ব থাকে না। ছাত্ররা আসবে দেশের ক্লান্তি লগ্নে এবং সবাই এক সুরে থাকবে, একভাবে থাকবে। এই ছাত্ররা দেশকে কান্ডারির মতন ধরে রাখবে। এটা দেশ চায়, এটা জাতি চায়, দেশের প্রত্যেকটা মানুষ তার এটি প্রত্যাশা করে। কিন্তু আমরা এই বিজ্ঞানের যুগের একটা অপটিক্যাল যুগে যখন চলে আসছি, বিশ্ব যেখানে কম্পিটিশন করতেছে অন্য গ্রহে তাদের অবস্থানকে স্টাবলিশ করার জন্য, কিন্তু সেই সময় আমরা আসছি বিচ্ছিন্ন মতবাদ নিয়ে, যেখানে আগামী 30 সালের মধ্যে বিশ্বে কে কখন কততম হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5-এর মধ্যে কোন দেশ আগে আসবে, অর্থনীতিতে স্টাবলিশড হবে, পাওয়ারে স্টাবলিশড হবে, প্রযুক্তিতে স্টাবলিশড হবে। এইভাবে কিন্তু কম্পিটিশন চলতেছে ওয়ার্ল্ডে। কিন্তু আমার বাংলাদেশের ছাত্র সমাজ কোন দিকে যাচ্ছে এবং কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়টা আমরা যারা অথরিটি আছে বা সংশ্লিষ্ট যারা আছে, ছাত্রদের সাথে যারা সংশ্লিষ্ট আছে, বিশেষ করে মানে প্রাথমিক অবস্থায় যেটা তার গার্ডিয়ান, তারপর আসেন টিচার, তারপর আসেন এনভায়রনমেন্ট, তারপর আসেন অথরিটি অফ কান্ট্রি। এই যে স্টেপগুলো আছে প্রত্যেকটার সাথে অতপ্রতভাবে জড়িত। যখনই একটা ডিসকানেক্ট হয়ে যাবে, যখনই এই 4টা স্টেপের কোনো একটা স্টেপ তা ড্যামেজ হয়ে যাবে, তখনই ছাত্ররা ভুল পথের দিকে ধাবিত হবে। কারণ হলো প্রাইমারি স্টেজ হলো তার ফ্যামিলি থেকে যখন একজন ছাত্র তার ছাত্রায়ত্ত যেটাকে বলে থেকে ছাত্র সুলভ আচরণ নিয়ে উঠবে, এই ছাত্ররা যখন প্রাইমারি থেকে মানে তার ফ্যামিলি থেকে তার যেই মানে প্রাথমিক এডুকেশন স্টার্ট হবে, তখন তার ভিতরে একটা ছাত্র সুলভ আচরণ তৈরি হবে, যেটা তার বাবা এবং মায়ের কাছ থেকে শিখবে। তারপরে আসবে তার পরিবারের অন্যান্য ভাই ব্রাদার যারা আছে, তারপরে আসবে পরিবেশ, তার আশপাশে যারা পাড়া প্রতিবেশী আছে তাদের কাছ থেকে। ঠিক তারপরে সে হাঁটি হাঁটি পা করে স্কুলে যাবে। স্কুলে যেয়ে তার টিচার বা ইনস্টিটিউট বা স্কুল, কলেজ, মাদ্রাসা এই ধরনের প্রতিষ্ঠান থেকে সে মানে ছাত্র সুলভ আচরণ শিখবে। ছাত্রদের যেই মানে স্ট্যাটাস থাকার দরকার সেটা সে শিখবে। এরপরে তার কর্মজীবন শুরু হবে, আর এই কর্মজীবনের এই যে লাইফটা শুরু হবে সেটা অথরিটি অফ কান্ট্রি তাকে সাপোর্ট দেবে। তো এখানে অথরিটি অফ কান্ট্রি অর্থাৎ একটা দেশের যিনি কান্ডারি থাকেন, তারা সাধারণত এই জেনারেশনটাকে বিল্ড আপ করার জন্য অনেকগুলো ফ্যাসিলিটি ক্রিয়েট করে। একজন ছাত্রের জন্য আপনি যদি মানে যেটাকে বলা হয় থাকে একটি রাষ্ট্রের যেই কয়েকটা স্টেজ আছে, সে তার ভিতরে প্রাথমিক অবস্থায় আপনাকে রেসিডেন্স দিছে, গভর্নমেন্ট রেসিডেন্সিয়ালি ভাবে আপনাকে সিকিউরিট করছে, তারপর আপনাকে মেডিকেল দিয়ে সিকিউরিট করতেছে, আপনাকে দিচ্ছে টিচার হেল্প, যেটা আমরা বিভিন্ন ইনস্টিটিউটে যেটা গভর্নমেন্ট টিচার ইনস্টিটিউট মানে হেল্প আছে সেটা দিচ্ছে। তো এভরিথিংস দেওয়ার পরে গভর্নমেন্ট চাচ্ছে কি, গভর্নমেন্ট চাচ্ছে যে আমি যেখানে যা বপন করেছি, অর্থাৎ আমার ফ্যাক্টরিতে যা উৎপাদন হয়েছে তা আমার ইউটিলাইজ হবে। এখন ইউটিলাইজটা কখন হবে? আফটার এডুকেশন অফ স্টুডেন্টের একটা লিমিট এডুকেশন আছে। যেমন বাংলাদেশের সর্বোচ্চ হলো মাস্টার্স কমপ্লিট করা। মাস্টার্স কমপ্লিটের পরে আপনাকে আপনার কর্মজীবনে যেতে হবে। এই কর্মজীবনে যাওয়ার পরে আপনি এবার দেশকে আপনি দিবেন, কারণ দেশ আপনাকে 25 বা 30 বছর দিয়েছে, এবার আপনার দেশকে দেওয়ার আপনার পালা। কিন্তু
আপনি দেশকে ফ্রি দিবেন না, কারণ দেশ আপনাকে একটা স্যালারি দিবে। এই যে বিষয়টা আছে, যে আমি যে স্টেজগুলো বলেছি, প্রত্যেকটা স্টেজই কিন্তু ভেরি এসেনশিয়াল, কানেক্টেড উইথ আদার, একটা আরেকটার সাথে অত্যন্ত মানে একটা কানেক্টিভিটি আছে। কিন্তু এর কোনো একটা একটা স্টেজ যদি আপনার ড্যামেজ হয়ে যায়, বিশেষ করে আপনার একটা ছেলে তার ফ্যামিলি থেকে যখন বিভিন্ন ধরনের অপকর্ম করার জন্য যদি কোনো মানে ফ্যাসিলিটি পেয়ে থাকে, তখন তার অপকর্মটা এমন এক জায়গায় পৌঁছে যাবে, তখন মানে কান্ট্রির অথরিটি তখন তাকে আর কন্ট্রোল করার মতন থাকে না। এরপরে আপনি আসেন, যখন সে একটা বিদ্যালয়ে যাবে, একটা স্কুলে যাবে, সেখান থেকে যদি সে ছাত্র সুলভ আচরণ শিখতে না পারে, তাহলে একটি দেশ তার কাছ থেকে কিছু পাওয়ার থাকে না। অর্থাৎ একটি দেশের কাণ্ডারি যিনি থাকেন, তাদের যেই লক্ষ্য উদ্দেশ্য প্রাইমারি লেভেল থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত প্রত্যেকটা স্টেজে যে পরিমাণ ইনভেস্ট করে একটা দেশ, সেই ফলাফলটা আর পায় না। ঠিক এভাবে প্রত্যেকটা স্টেজে যদি আমরা যদি ডিসকানেক্ট হয়ে যাই, অর্থাৎ কোনো একটা স্টেজ যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে এই ছাত্র সমাজ মানে একটা ভুল পথের দিকে ধাবিত হয়ে থাকে। আমরা কি সেই রকম কিছু দেখতে পাচ্ছি? এখন আমাদের প্রবলেমটা কোন জায়গায় আছে, বা আমরা কোন জায়গা থেকে আমাদের এই প্রবলেমটা হয়েছে? এই প্রবলেমটা কি আমাদের সলিউশন করা বা সলভ করার মতন আমাদের কেউ নেই? আমাদের কি গার্ডিয়ানরা যারা আছে, গার্ডিয়ানরা কি এগুলা দেখে না? বা স্কুলে আসলে কি স্কুল কিন্তু এগুলো দেখে না? বা অথরিটি যারা আছে তারা কি দেখে না? সো কিছু আছে দেখে না দেখার ভান করা। যদি এটাই করে থাকেন, তাহলে জেনারেশন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যেই ছাত্ররা সমাজে অপকর্ম করে, তাদের কি গার্ডিয়ান দেখে না? তাদের গার্ডিয়ান দেখে, কিন্তু কোনো প্রতিউত্তর করে না বা প্রতিবাদ করে না। এখন সন্তান আপনার, আমি যদি প্রতিবাদ করি, অবশ্যই আমাকে গিল্টি করবেন, কিন্তু আপনার সন্তান আপনি যদি কন্ট্রোল না করতে পারেন, আজকে যারা রাস্তায় এসে অপকর্ম করে, আজকে যারা সমাজে বিভিন্ন ধরনের অকারেন্স করে, যে ছাত্ররা, তাদের কন্ট্রোল করার জন্য তো তাদের পিতামাতাই যথেষ্ট। তাহলে তাদের পিতামাতা কি কোথায় নাই? তাহলে এইসব সন্তানরা কি গার্ডিয়ানহীন? এই বিষয়গুলো আমাদের এখন ভাবার অতীব জরুরি চলে আসছে। আমরা বিশনারি না, আমরা বিশাল জ্ঞানী লোক না, কিন্তু আমরা যারা এডুকেশনের সাথে জড়িত আছি, আমরা যারা একটু চোখ খুলে দেখতে চাই চারপাশটা, তখন আমরা দেখি যে আসলে আমাদের ছাত্র সমাজ ভুল পথে ধাবিত হচ্ছে। আমার আপনার একার পক্ষে এটা কোনো সম্ভব না। এটা হলো যে 18 কোটি মানুষের ঘরে যে সন্তানরা আছে, এই 18 কোটি মানুষ একসাথে সবাইকে কন্ট্রোল করতে হবে। প্রত্যেকের সন্তানকে তার অবস্থানে থেকে যদি কন্ট্রোল করে, তাইলে সমাজে আজকে এই অকারেন্সগুলো হবে না। আপনি আজকে দেখেন, আজকের এই দিনে, আজকে 27শে নভেম্বর, 26শে নভেম্বর বা 25শে নভেম্বরের ঘটনাগুলো যদি আপনি সারা বাংলাদেশে দেখেন, দেখবেন যে ছাত্রদের অবস্থানটা আপনার কি, তার এই দেশীয় সম্পদগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে। সারা বিশ্ব আমাদেরকে হাততালি দিয়ে হাসতেছে, আর আমরা মানে অপকর্ম করতেছি। এটা যদি হয়ে থাকে, আমাদের এই দেশের, এই জাতির ভবিষ্যৎ কি? আসুন, আপনার আমার সন্তান, যাদেরকে আমরা লেখাপড়া করানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, যাদের পিছনে আমাদের এই ঘামঝরা অর্থ ব্যয় হয়, যাদের পিছনে আমাদের এই সারা জীবনের আয়ের যে অর্থটা ব্যয় হচ্ছে, আসুন আমরা তাদেরকে একটু কন্ট্রোল করি, সেই সকল সন্তানদেরকে আমরা একটু অ্যাডভাইস করি। সাথে সাথে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন আল্লাহ আমাদের এই সন্তানদের সঠিক বুঝ দেয়, কারণ যদি না দেয়, তাহলে আগামী প্রজন্ম কোথায় যাচ্ছে এবং কি পরিমাণ যে ধ্বংস হচ্ছে,
এবং কি পরিমাণ যে জেনারেশনের দুর্ভাগ্য আসবে, দুর্বিশ্ব জীবন আসবে, এটা বলা বাহুল্য। বিশ্বের কাছে আমরা লজ্জিত, বিশ্বের কাছে আমরা পরাজিত, নিন্দনীয়। আজকে বাংলাদেশের স্টুডেন্টরা বিশ্বের কোনো ইউনিভার্সিটিতে অ্যালাউ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড, বেসিক, আমাদের স্ট্যাটাস, স্ট্যাটিস্টিক্স, এভরিহোয়ার তাদের এটা জানা, সো তারা এটা নিতে চাচ্ছে না। এই জন্যই আসুন আমাদের সন্তানকে আমরাই কন্ট্রোল করি, যাতে প্রত্যেকের জায়গা থেকে যদি এই সন্তানগুলোকে কন্ট্রোল করতে পারি, তাহলে দেশের অথরিটি যারা আছে তাদের আর হিমশিম খেতে হবে না। আজকে দেশের অথরিটি যারা আছে তারা খুব হিমশিম খাচ্ছে আমাদের সন্তানকে নিয়ে, আপনার সন্তান নিয়ে, আপনার ভাইয়ের সন্তান নিয়ে। তো প্রত্যেকের জায়গাতে আসুন আমরা আমাদের সন্তানদেরকে আমরা একটু কন্ট্রোল করি। ছাত্রদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, তোমরা দেখো, জানো, শোনো, বুঝো, তারপরে একটা কাজ করো। 1952 সালের যদি ভাষা আন্দোলনে এক হতে পারো, তোমরা যদি 69 গণ অভ্যুত্থানে যদি এক হতে পারো, একটি দাবি নিয়ে যদি ধাবিত হতে পারো, কিন্তু এখন কেন পারবে না? এখন কেন তোমরা বিচ্ছিন্ন থাকবে? কারণ দাবি তো জাতির জন্য, তোমার ব্যক্তিগত কারোর জন্য না, একটা জাতির জন্য, একটা দেশের জন্য, একটা দেশকে উন্নতি করার জন্য, একটা জাতিকে স্টাবলিশড করার জন্য, একটা জাতিকে বিশ্বের দরবারে উজ্জ্বল নক্ষত্রের মতন প্রজ্বলিত করার জন্য প্রত্যেকটা দাবি। কিন্তু আজকে একটা দাবি করলে সে দাবিটা যদি 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে যদি মানে ভ্যানিশ হয়ে যায়, তাহলে এইসব দাবি না করাই ভালো। আমরা বলবো যে আমরা ক্ষুদ্র কোনো বিষয়ে ছাত্রদেরকে ব্যবহার করব না। ক্ষুদ্র কোনো বিষয়ে ছাত্ররা আসুন আমরা কোনো নাক গলাইতে না দিই। তাহলে দেখবেন যে একটি দেশ, জাতি দ্রুত উন্নতির দিকে যাবে। একটা প্রজন্ম আসবে যারা বিশ্ব নেতৃত্ব দিবে। এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।